ওয়েলকাম টু অ্যাটমিস্ট্রি চ্যানেল। আমি তোমাদের রসায়নের দুলাল স্যার। তোমাদের আজকের টপিক হবে তড়িৎ পরিবাহিতা। কোন চ্যাপ্টার? ক্লাস 12 এর 4th সেমিস্টারের তড়িৎ রসায়ন চ্যাপ্টারের। আমরা এর আগে যেটা আলোচনা করেছি বা জেনে নিয়েছি সেটা হচ্ছে ই সেল, ই0 সেল, ডেল জি অ্যান্ড ডেল জি জিরো রিলেটেড এবং তার সমস্ত কিছু। যারা এখনো সেই ক্লাসগুলো দেখোনি তারা সময় করে ক্লাসগুলো দেখে নেবে। তারপরের পার্ট আমরা শুরু করছি তড়িৎ পরিবাহিতা। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এবং তোমাদের ক্ষেত্রে সেগুলো উপযোগী হচ্ছে কিনা সেটাও আমাকে জানাবে, এবং যদি আরো কোনো কিছু তোমাদের জানানোর মতো থাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেটা দেখব কি করা যায়। হয়েছে? আর সকালে ভালোভাবে পড়াশোনা করো, নিয়মিত পড়াশোনা করো। ক্লাস 12-এর যে এইচএস সেটা কিন্তু আর বেশি দিন বাকি নাই, তাই সামান্যতম অবহেলা না করে কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে থাকো। যতটা সম্ভব রিভাইজ করা যায়। আমাদের হিসাবে আমরা তো বলি যে ম্যাক্সিমাম প্রত্যেকটা কোশ্চেন এক্সাম সেন্টারে যাওয়ার আগে অ্যাটলিস্ট 10 বার, কি বললাম, যদি আজ থেকে শুরু করি যে আজকে কোন একটা কোশ্চেন পড়ছি, এক্সাম সেন্টারে দ্যাট ইজ 12ই ফেব্রুয়ারি এই দিনের আগে যেন 10 বার প্র্যাকটিস হয়, তাহলে ওই কোশ্চেন আমাদের মাইন্ড থেকে উড়িয়ে যাবে না। সেই হিসাবে যদি আমরা চলি রেজাল্ট অবশ্যই ভালো হবে। তাই তোমরা কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে থাকো। পুরো সিলেবাসটা কভার করব, তবে স্লো চললেও টাইমের মধ্যেই হবে, যত দিন যাবে স্পিড হবে। এবং কোনগুলো মেনলি এক্সামে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি হাইলাইট করে দেব। প্লাস আর কোশ্চেন সেট, কোশ্চেন যেগুলো করাবো কোনটা কত সালে পড়েছে, কোনটা 16, 17, 18 আমি উল্লেখ করে দেবো। এতে তোমরা কোশ্চেনের ইম্পর্টেন্সটা বুঝতে পারবে যে এগুলো এক্সামে আসে। তাছাড়াও আমি বা যে সমস্ত আদার্স যে স্যার তোমাদের অন্যান্য যারা যার কাছে পড়ছো ওনারা নিশ্চয়ই গাইডলাইন দিয়ে দেন যে কোনটা কতটা ইম্পর্টেন্ট। তাই আমি আমার দিক থেকে অবশ্যই তোমাদেরকে বলেই দেবো এগুলো হলে তোমাদের এক্সামে আসার চান্স বেশি, কোনটা সেটা উল্লেখ করব। চলো আজকের ক্লাস শুরু করি। সবাইকে প্রথমে জানিয়ে দিই, সবাই ভালো আছো তো? পড়াশোনা ঠিকঠাক করে করছো? ওকে, রেসপন্স দেবে, আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে রেসপন্স দেবে, আমি অবশ্যই এ করব। প্রথমেই আমরা আসছি যে তড়িৎ পরিবাহিতার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি পড়বো কোন কোন পার্সন, সবটা লিখি না কারণ একটা ক্লাসের শব্দ কভার করতে পারবো না। তাই লিখেছি যে আমরা পরিবাহী সম্পর্কে একটু জানবো, পরিবাহী থেকে অর্ধপরিবাহী, অপরিবাহী এবং কুপরিবাহী বা অন্তরক সম্পর্কেও জানবো। তারপরে জানবো কি যে ওহমের সূত্র থেকে রোধের ধারণা, ওখান থেকে আমরা পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, মোলার পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা ধাপে ধাপে শিখবো। তাই চলো কিছু আমি শর্টে একটু উল্লেখ করে লিখে রেখেছি, এটা একটু বুঝিয়ে দিই, তার সঙ্গে সুবিধা হবে। যে তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা এটা কি আছে, এটা হিসেবে প্রথমে আমরা বলবো আমরা দুই প্রকারের দেখতে পাবো। কয় প্রকারের বললাম? দুই প্রকারের। এক হচ্ছে কঠিন, অর্থাৎ কঠিন বলতে কি, যেগুলোকে আমরা ধাতু বলি, যে তড়িৎ পরিবহন করে যে ধাতু, সেই জন্য বললাম কঠিন পরিবাহী। আর এক হচ্ছে কি, যে তড়িৎ বিশ্লেষ্য। আরেক হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য বলতে কি, অর্থাৎ যারা জলীয় দ্রবণে বা নির্দিষ্ট দ্রাবকে, তড়িৎ বিশ্লেষ্য কোনগুলো, যারা গলিত অবস্থায় বা নির্দিষ্ট কোনো দ্রাবকে, আমরা এক কথাই বলি জলীয় দ্রবণে, ম্যাক্সিমাম জল উল্লেখ করি, জলটাই যে অ্যাকুরেট তা না, অন্যান্য হতে পারে। জলীয় দ্রবণে যারা বিশ্লিষ্ট হয়ে আয়ন তৈরি করে, জলীয় দ্রবণে যারা বিশ্লিষ্ট হয়ে আয়ন তৈরি করে, সেই আয়ন যে তড়িৎ পরিবহন করে তাকেই বলছি আমরা তড়িৎ বিশ্লেষক পরিবাহী। কিভাবে করে না করে আমরা পরে পরে যাচ্ছি। তাহলে দুটো কি, কঠিন পরিবাহী মানে কঠিন পদার্থ তড়িৎ পরিবহন করবে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী মানে আয়ন তড়িৎ পরিবহন করবে। কে করবে? আয়ন। এটা লিখে দিচ্ছি এখানে, তড়িৎ পরিবহন করে আয়ন। কঠিনে কে করে? মুক্ত ইলেকট্রন। কঠিনে কে করে? মুক্ত ইলেকট্রন। কিভাবে না, পরে পরে আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি। চলো নেক্সট। কঠিন পরিবাহীর মধ্যে আমরা বলতে পারি ধাতব পরিবাহী, অর্থাৎ তড়িৎ পরিবহন করে যে সমস্ত ধাতু তাদের ধাতব পরিবাহী। আর অধাতব পরিবাহী ধাতু নয় অথচ তড়িৎ পরিবহন করে, আমাদের এটা তো প্রায় আসে কার্বন চ্যাপ্টার, আমরা ক্লাস 11 গ্রুপ 14
ক্লাস 11 আমাদের ফার্স্ট সেমিস্টারে কভার হয়ে গেছে। গ্রুপ 14 যে কার্বন চ্যাপ্টার আছে সেখানে গ্রাফাইট সম্পর্কে যখন পড়ানো হয় সেখানে হয় কি যে গ্রাফাইট হচ্ছে তড়িতে সুপরিবাহী অধাতু হলেও আর গ্যাস কার্বন। ক্লিয়ার? এখানে কি বলেছে যে যারা গলিত বা নির্দিষ্ট দ্রাবকে দ্রবীত অবস্থায় তড়িৎ পরিবহন করে তারা হচ্ছে তড়িৎ বিশ্লেষক পরিবাহী। এখানে তড়িৎ পরিবহন করে কে? আয়ন। আয়ন বলতে ধরলে একটা এক্সাম্পল দিয়ে আমি NaCl নিয়েছি, আরও নিতে পারো, KCl নিতে পারো, Na2SO4 নিতে পারো, K2SO4, NH4OH ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সহজ কথায় ওখানে একটা ক্যাটায়ন উৎপন্ন হবে আর একটা অ্যানায়ন উৎপন্ন হবে। একটা ক্যাটায়ন, একটা অ্যানায়ন। ক্যাটায়ন উৎপন্ন, অ্যানায়ন উৎপন্ন, এই আয়নগুলোই তড়িৎ পরিবহন করে। স্যার কিভাবে করে? তার জন্য আমরা একটা স্টেপ লিখেছি যে ক্যাটায়ন কোথায় যায়? ক্যাটায়ন যায় ক্যাথোডে। অ্যানায়ন কোথায় যায়? অ্যানায়ন যায় অ্যানোডে। স্যার ক্যাথোডে কি ঘটে? তোমরা অবশ্যই শিখে নিয়েছো। স্যার ক্যাথোডে কি ঘটে? তার আগে অ্যানোডের কথা বলছি। আমরা ফার্স্ট চ্যাপ্টার কভার করে এসেছি এফ। তাহলে কি আছে যে অ্যানোডে কি ঘটে? আমরা অলরেডি প্রথমে ই সেল E0 সেলের ওই পোর্শনে কভার করেছিলাম কি যে অ্যানোডে লোন ঘটে। কি ঘটে? লোন। লোন মানে কি স্যার? লোন মানে লেফট সাইড অক্সিডেশন, অ্যানোড নেগেটিভ। যারা ক্লাসগুলো করেছো তাদের কাছে এটা সহজই লাগবে। যারা ক্লাস করোনি আমি বলবো পুনরায় ক্লাসটা দেখে নেবে। লোন ব্যাপারটা অনেক ডিটেলসে সেখানে আলোচনা করেছি। তাহলে এখানে লোন ক্যাথোডে কি ঘটে? এর উল্টো, লেফটের উল্টো রাইট সাইড, অক্সিডেশনের উল্টো রিডাকশন, অ্যানোডের উল্টো ক্যাথোড, নেগেটিভের উল্টো পজিটিভ। তাহলে আমি কি বললাম এবার একটু বুঝে নিই যে যদি কোনো লবণ ক্যাটায়ন এবং অ্যানায়নে ভেঙে থাকে, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানায়ন যাবে অ্যানোডে। মনে রাখার নিয়ম, ক্যাটায়ন ক্যাথোড, ক্যাটায়ন ক্যাটায়ন মানে ক ক্যাথোড, অ্যানায়ন অ অ্যানোড। ক্যাথোডে কি ঘটে? অ্যানোডে কি ঘটে? এই পোর্শনে উল্লেখ করা ছিল অ্যানোডে ঘটে লোন, লেফট সাইড। আমাদের যদি সেল রাখতাম, আগেই সেল এঁকে নিয়েছি এখানে রাখবো না, অক্সিডেশন, দ্যাট ইজ অ্যানোডে অক্সিডেশন মানে জারণ ঘটে, অ্যানোড সেই জায়গাটাকে নেগেটিভ চার্জ তৈরি হয়। তাহলে আমি এখানে মেন দরকার আমার যে জারণ ঘটে এটা বোঝাচ্ছি। অ্যানোডে কি ঘটে? জারণ। ক্যাথোডে কি ঘটে? বিজারণ। স্যার জারণ বিজারণ বুঝলেন কি করে? ইলেকট্রন চলে যাওয়াকে জারণ বলে, ইলেকট্রন যুক্ত হওয়াকে বিজারণ বলে। এই যে ইলেকট্রন ছেড়ে দিল, এখানে কোথায় এই ইলেকট্রন ছাড়ছে, এই ইলেকট্রন নিচ্ছে, তার মানে সহজ কথায় ইলেকট্রন একটা প্রবাহ কোথা থেকে কোথা পর্যন্ত হচ্ছে? অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। পরে একটা পিকচার করে আমি সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। দেখুন একটা পিকচার, এই যে। তাহলে এটার নাম কি লিখেছি? ক্যাথোড। ক্যাথোড এই নামটা লিখেছি ক্যাথোড। ক্যাথোডে কি? ক্যাথোডে কে আসে? ক্যাটায়ন। ক্যাথোডে কে আসে? ক্যাটায়ন। আমি চলো একটা অ্যানায়নও লিখে দিই। হয়েছে? অ্যানোডে কে আসে? অ্যানায়ন। ক্যাথোডে কে আসে? ক্যাটায়ন। অ্যানোডে কে আসে? অ্যানায়ন। তাহলে অ্যানায়ন অ্যানোডে কে ছেড়ে দেয়? ইলেকট্রন ছেড়ে দেয়। ওই ইলেকট্রন দেখো এই যে অ্যানায়ন অ্যানোডে এসে ইলেকট্রন ছাড়ে, ইলেকট্রন ওইগুলো কি হয়? এদিক থেকে এদিকে যাচ্ছে। ক্যাথোড কি করে? ওই ইলেকট্রন পেতে চাই। সহজ কথায় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে একটা ইলেকট্রনের প্রবাহ শুরু হয়। কথা ক্লিয়ার? পিকচারটা পরে যাচ্ছি। তাহলে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনের প্রবাহ শুরু হয়। আর প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা জানি ইলেকট্রন যেদিকে প্রবাহ হয়, অর্থাৎ আমি বললাম অ্যানোড থেকে ক্যাথোড, তাহলে তড়িৎ তার উল্টো দিকে প্রবাহিত হয়, ক্যাথোড থেকে অ্যানোড। নিচে লেখা আছে তাই আমি আর এখানে উল্লেখ করছি না। ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হচ্ছে? যে অ্যানোড ছাড়ছে ক্যাথোড নিচ্ছে, তার মানে অ্যানোডের ছাড়া ইলেকট্রন ক্যাথোডে পৌঁছাচ্ছে। তাহলে ইলেকট্রন অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছে মানে তড়িৎ কোন দিকে যাবে? ক্যাথোড থেকে অ্যানোড। এই পুরো ঘটনাটার জন্য কে দায়ী? কে দায়ী? এই যে আয়ন। সেই জন্য বলা হয় যে গলিত বা জলে দ্রবীত অবস্থায় যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করি তারা আয়নে কনভার্ট হলে তবেই তড়িৎ পরিবহন করবে। এবার আমরা পড়ি তাহলে কি গ্লুকোজ কি তড়িৎ পরিবহন করবে? তোমরা আগে বলো গ্লুকোজ কি আয়নে ভাঙে? না স্যার। সুক্রোজ? না স্যার। তাহলে যারা আয়ন উৎপন্ন করতে পারে না তাদের দ্রবণ তড়িৎ পরিবহন করে না। হয়েছে? এই জন্য তড়িৎ পরিবহন করার জন্য আমরা বলে দিই আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন করে। ক্লাস 10 এর চ্যাপ্টারে পড়েছো তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার। কি বললাম? আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন করে, এটা পড়েছো। কেন আয়নীয় যৌগ তড়িৎ পরিবহন করে? এই যে আয়ন উৎপন্ন হয় তাতে কি হবে? ইলেকট্রন অ্যানায়ন ছাড়বে, ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে অ্যানোড থেকে ক্যাথোড দিকে ইলেকট্রন একটা প্রবাহ আসছে। ক্লিয়ার? চলো নেক্সট। এবারে আছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, অর্থাৎ আমরা এদের কথা বলছি। বলছে এরা আবার দুই রকমের, এক হচ্ছে তীব্র, এক হচ্ছে মৃদু। স্যার তীব্র বলতে কি বোঝায়? জিনিসটা দেখো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ আমি যদি এর যদি 100টা, আমি ধরলাম 100টা HCl নিলাম, 100টা,
দেখবো 100টা H প্লাস অ্যান্ড 100টা Cl মাইনাস দ্রবণে ঘোরাঘুরি করছে। আবার ভালো করে বলছি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলছি? আমি 100টা HCl নিলাম, দিয়ে জলীয় দ্রবণে দিলাম, দেখবো 100টা H প্লাস আছে, 100টা Cl মাইনাস আছে। সহজ কথায় 100টায় আয়নে ভেঙে গেছে। এর যদি 100টা নেই, দেখবো এর 100টা কোন একটা নিচে, তাহলে এই যে উদাহরণ কার্বনিক অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হয়তো ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, আমি এক কাজ করলাম ফর্মিক অ্যাসিড নিলাম। এর যদি 100টা নেই, দেখবো দ্রবণে এই যে অ্যানায়নটা 5টা আছে আর এই হাইড্রোজেনটাও 5টা আছে। ম্যাক্সিমাম বলছি, দুটোও থাকতে পারে, একটাও থাকতে পারে, 0.01ও থাকতে পারে, ভগ্নাংশ অনুযায়ী বলছি। তার মানে শতকরা ও ম্যাক্সিমাম 5% আমরা ভাঙে 100টার মধ্যে 5টা, 4টা, 3টা, 2টা, একটা। শতকরা বলতে প্রায় 99 থেকে 100% ভেঙে যায়, আমরা বলতে পারি 95 প্লাস। এবারে সেই সংখ্যাটাই লিখেছি, বিয়োজন মাত্রা খুব বেশি, বিয়োজন মানে ভেঙে যাওয়া, অর্থাৎ আয়ন উৎপন্ন করার চান্স বেশি। বিয়োজন মাত্রা খুব কম, অর্থাৎ ও ভাঙে না, এই যৌগ সহজে আয়ন উৎপন্ন করে না, এরা সহজেই আয়ন উৎপন্ন করে। দ্রবণে প্রায় সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে, যত দেবে সবগুলো আয়ন আকারেই থাকবে। 100টা HCl দিলে 100টা HCl H প্লাস এবং Cl মাইনাস তৈরি করবে, HCl হিসাবে থাকবে না, আয়ন হিসাবে থাকবে। এরা বলছে খুব সামান্য আয়নিত অবস্থায় থাকে, 100টার মধ্যে 2টা 5টা দেখবে আয়ন আছে, বাকি সব যেমনকে তেমন পড়ে আছে এরা। কথা ক্লিয়ার? পরের পয়েন্টকে লিখেছি, এই যে দেখো, এদের তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি, আয়ন বেশি থাকলে ইলেকট্রন গ্রহণ বর্জন বেশি হবে। আগের এই কনসেপ্টে যে উপরে একটু আগে লিখলাম, একটু আগে এই যে দেখো ওইদিকে যে একটু আগে লিখলাম, আয়ন যার বেশি ইলেকট্রন গ্রহণ বর্জন করার টেন্ডেন্সি বেশি, তার পরিবহন ক্ষমতা বেশি। আয়ন যার কম, তার ইলেকট্রন গ্রহণ বর্জনের চান্সও কম, পরিবহন ক্ষমতাও কম। তাহলে আজকে তীব্র আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য সংজ্ঞা বলার সঙ্গে সঙ্গে ওর যেগুলো ডিফারেন্স হতে পারে বা ব্যাখ্যা হতে পারে, বা নিজেরা কোনো একটা মনে রাখার জন্য এই পয়েন্টগুলোকে ভালো করে মার্ক করে বুঝে নেবে। মুখস্থ করলে ভুলে যেতে পারো, কিন্তু বুঝে মুখস্থ করলে মনে থাকবে। এবার চলো এক্সাম্পল দিয়ে দিয়েছি, যে আমরা জানি তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার হচ্ছে, তীব্র কথাটা বলেই তো দিয়েছি, তীব্র অ্যাসিড কে হয় HCl, H2SO4, HNO3, এরকম যৌগগুলো। আর তীব্র ক্ষার NOH, KOH, MgOH এর হোল 2, COH এর হোল 2, এরা হয়। তাই অল্প উদাহরণ দিলাম। মৃদু অ্যাসিড, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, মৃদু অ্যাসিড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মৃদু ক্ষার, ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, যে কোনো শর্ট কথায় বলছি, অর্গানিক অ্যাসিড গুলো সব কিন্তু মৃদু অ্যাসিড হয়। অর্গানিক অ্যাসিড কোনগুলো? এই যে এইগুলো, এইরকম অ্যাসিড দেখা মানে সাধারণত এরা সবাই মৃদু অ্যাসিড হয়, মনে থাকবে। এবার একটা কথা লিখেছি, প্রচলিত প্রথা অনুযায়ী, অর্থাৎ এই ছবিটাকে আগে দেখি, এখানে দেখাচ্ছি যে ইলেকট্রন লেফট থেকে রাইটে যাচ্ছে, লেফট টু রাইটে কে যাচ্ছে? ইলেকট্রন। আর প্রচলিত নিয়ম অনুযায়ী ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, নিয়ম অনুযায়ী কি, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ তার বিপরীত দিকে ঘটে। তাহলে ইলেকট্রন প্রবাহ যদি আমি এটা দেখাই, তড়িৎ এটা দিকে ঘটবে। এবার চিন্তা করছি, স্যার আমি যদি এই মুহূর্তে যদি আমি স্যার এই জায়গাটায় আছি, এই ধরলাম আমার জায়গা, আমি মিদনাপুরে আছি, স্যার ইলেকট্রিকটা আসছে কোলাঘাট থেকে, ইলেকট্রিকটা কোলাঘাট থেকে আসছে, তাহলে আমরা এতটা বলতে পারি, ইলেকট্রিক যদি কোলাঘাট থেকে আসে, নিশ্চয়ই ইলেকট্রনটা কোলাঘাটের দিকে গিয়েছে, ইলেকট্রনটা কোলাঘাটের দিকে গিয়েছে, সেজন্য ইলেকট্রিকটা এদিকে আসছে। কারণ লিখে দিয়েছি ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ তার বিপরীত দিকে ঘটে। একই রকম ভাবে এর ক্ষেত্রে দেখো, ইলেকট্রন কোথা থেকে কোন দিকে যাচ্ছে? স্যার অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রন যাচ্ছে, তাহলে তড়িৎ কোন দিকে হবে? ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তড়িৎ প্রবাহ ঘটবে। কথা বোঝা গেল? চলো নেক্সট নেক্সট এবার আমাদের ইম্পর্টেন্ট পোর্শন, ওহমের সূত্র, ওহমের সূত্রটি লেখো, এর গাণিতিক রূপ দাও, ইত্যাদি ইত্যাদি, তোমরা ক্লাস 10-এ পড়েছিলে। তাহলে সেখানে কি আছে, যে সংজ্ঞা পড়তে ওহমের সূত্রটি লেখো, তাহলে আমাদের না পড়ার কিছু নেই, এবার পড়তে পারে। সংজ্ঞাটা কি আছে? উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা পরিবর্তিত থাকলে, উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা, উষ্ণতা বলতে উষ্ণতার উপরে একটা টার্ম লিখবো রোধ, রোধ কিন্তু চেঞ্জ হয়। অন্যান্য ভৌত অবস্থা বলতে কোনটা? এটা তামার তার নিচ্ছ, না লোহার নিচ্ছ, না রূপার নিচ্ছ, না গ্যাস কার্বন নিচ্ছ, না গ্রাফাইট নিচ্ছ, ওইটার নাম হচ্ছে ভৌত অবস্থা। যদি তুমি চেঞ্জ না করো
যদি একই রাখো তাহলে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, স্যার দুই প্রান্তের বিভব বলতে ধরে নিলাম এইখানের বিভব VA, ধরে নিলাম এখানের বিভব BB, পার্থক্য বলেছি বোঝানোর সুবিধার্থে বলছি, কোনো কারণে ধরলাম VA গ্রেটার দেন VB, অর্থাৎ এর বিভব পার্থক্য B এর চেয়ে বেশি, যার বেশি বেশি থেকে কমের দিকে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে। তার মানে কতটা বেশি, এখান থেকে বলতে পারি VA মাইনাস VB বেশি, এইটাকে আমরা অ্যাকুরেটলি V ধরে নিচ্ছি। হলো, তাহলে এখানে ভাষাটা কি লিখেছি, দুই প্রান্তের বিভব পার্থক্য পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রাকে আমরা I ধরি, তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী V প্রপোর্শনাল টু I, কারণ সমানুপাতিক বলেছে। তাহলে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা সমানুপাতিক এটা। এবার আমরা সমানুপাতিক চিহ্নকে তোলার চেষ্টা করব, তাহলে V সমান একটা ধ্রুবক নিচ্ছি যার নাম হচ্ছে R, IR, V সমান IR, আরটাকে বলা হয় পরিবাহীর রোধ, কি বলা হয় এখানে R হলো, R হচ্ছে কি পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ, বোঝা গেল। তাহলে V সমান IR, R হলো পরিবাহীর রোধ, ক্লিয়ার। চলো পরে পরে আর সম্পর্কে আরো ডিটেলসে বলবো। পরিবাহী রোধ কাকে বলে, পরিবাহী রোধ কাকে বলে, তাহলে এখানটা আর উল্লেখ করে দিই, কোনটা রোধটাকে আলাদা করে ক্লারিফাই করার জন্য আমরা এখানটায় দেখো এটা এ দিয়ে দিয়েছি। স্যার এরকম দিয়েছেন কেন, তারটা কি ওখানে কাটাকুটি আছে, না কোনো কিচ্ছু নাই, এইটা জাস্ট কনসেপ্টটাকে গ্রো করার জন্য ছবিটাকে এরকম করেছি। এবার দেখো ওইটাকে আমি পরে বলছি কেন এরকম করেছি। পরিবাহী রোধ কাকে বলে লেখা আছে কি, ভালো করে দেখো, এটা বইয়ের সংজ্ঞা, পরিবাহীর যে ধর্ম, পরিবাহীর যে ধর্ম তড়িৎ প্রবাহের প্রবাহের বিরুদ্ধে, পরিবাহীর যে ধর্ম প্রবাহের কোন দিকে প্রবাহিত হচ্ছে এইদিকে, এই প্রবাহটার নাম দেবো আমরা I, এই প্রবাহটার নাম I, এই যে I, তাহলে প্রবাহিত কোন দিকে হচ্ছে এইদিকে, তাহলে পরিবাহীর যে ধর্ম তড়িৎ প্রবাহের বিরুদ্ধে, বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, তাহলে কোন দিকে প্রবাহিত হচ্ছে লেফট টু রাইট, তাহলে বাধা দেবে মানে যেতে দেবে না এইদিকে, বাধাটা উল্টো দিকে পড়বে, বাধা দেওয়া মানে কি এইদিকে যদি কোনো একটা জিনিস আসে আমি তো ঠেলে ধরে রাখি তাহলে তো বাধা, তাহলে পরিবাহীর যে ধর্ম তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে তাকে পরিবাহী রোধ বলে। তাহলে বাধা সৃষ্টিটাকে বোঝানোর জন্য বাধা বলতে যে এবড়ো খেবড়ো রাস্তাটা, আমরা জানি সহজ সরল রাস্তা হলে যতটা থাকে, রাস্তা যদি আপ ডাউন হয় বাম্পার থাকে তাহলে বাধা বেশি, এই থেকে বোঝানোর জন্য এটাকে আমরা এ করেছি, নালে তারের কোথাও এরকম না একই রকম থাকবে, ইলেকট্রিক যে ওয়্যার গুলো সেম টাইপেরই থাকে, হয়েছে। চলো নেক্সট এবারে কি বলেছে, যদি আমরা সামান্য একটু চেঞ্জ করি কি করব, যে আর সমান কি আছে IR সমান V, উল্টো করে লিখছি, তাহলে অতএব R সমান V বাই I, এইখান থেকে আমরা বলতে পারি V মানে বিভব পার্থক্য, V মানে কি বিভব পার্থক্য, আর I মানে প্রবাহ মাত্রা, I মানে প্রবাহ মাত্রা। এখান থেকে খেয়াল করে দেখো তো, আমরা যদি বলি যে পরিবাহী রোধ হচ্ছে কোন পরিবাহীর দুই প্রান্তের, ভালো করে শোনো, কোন পরিবাহীর এই যে এখান থেকে এখান দুই প্রান্তের বিভব পার্থক্য এই যে V এবং প্রবাহ মাত্রার অনুপাত, আমরা লব বাই হর থাকাকে অনুপাত বলি, কি বললাম বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, প্রভেদ বলে পার্থক্য বলে, বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রার অনুপাতকে পরিবাহীর রোধ বলে, অনুপাতকে পরিবাহীর রোধ বলে। বোঝা গেল। তাহলে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলে, ক্লিয়ার।
তাহলে একটা রোধের সংখ্যা নরমালি বুকস ধরে পড়লাম, একটা রোধের সংখ্যা আমরা সমীকরণ থেকেও বলতে পারি, রোধের সংখ্যা আমরা সমীকরণ থেকেও বলতে পারি। এবারে রোধের নির্ভরশীলতা, রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো একটা কথা লিখেছিলাম, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, উষ্ণতা আর অন্যান্য ভৌত অবস্থা, তাহলে সেই হিসাবে আমি যদি আগেই বোঝানোর জন্য সবসময় এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি যে আর সমান রো এল বাই এ, আমরা একটা ফর্মুলা মুখস্থর মতো লিখে দিই, দিয়ে চিন্তা করি এই ফর্মুলাটাকে ব্যাখ্যা করলে অ্যান্সার কিরকম ব্যাখ্যা। 1 নম্বর কি বলেছে, যেমন লিখেছিলাম উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা পরিবর্তিত থাকলে, এই কথাটা থাকবে অন্যান্য ভৌত অবস্থা, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে এরপরে কি হবে, যখন আমি এলটা চাইবো তখন এটাকে ধ্রুবক ধরবো, এলটা যদি চাই এ কে ধ্রুবক, এ যদি চাই এল কে ধ্রুবক। কি বললাম বোঝা গেল। তাহলে এইটা যদি অপরিবর্তিত থাকে, এবার কি বলবো যে প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ আমি এখানে লিখে দেবো প্রত্যেকটা। তাহলে উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, যখন পরিবাহীর প্রস্থচ্ছেদ একই থাকে বা ফিক্স থাকে বা অপরিবর্তিত থাকে, উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে এই অন্যান্য ভৌত অবস্থার জায়গায় আমরা লিখতে পারি পরিবাহীর প্রস্থচ্ছেদ, এখানটায় ছোট করে লিখে দিচ্ছি। তাহলে অন্যান্য জায়গায় লিখতে পারি পরিবাহীর প্রস্থচ্ছেদ, যেটাকে এ বলি, এটা অন্যান্য জায়গাটায় অপরিবর্তিত থাকলে। এবার লিখবো কোন পরিবাহী রোধ কার সাথে সমানুপাতিক, তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। তাহলে যদি সহজ কথাই বলবো যে আর প্রপোর্শনাল টু, যেটা সহজ কথায় আমরা বলতে পারি এখান থেকে যে আর প্রপোর্শনাল টু এল হবে যখন এ স্থির, এ স্থির। একই রকম ভাবে 2 নম্বর ফর্মুলা লিখবো, উষ্ণতা ও আর লিখছি না, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে এখানটায় বলবো পরিবাহীর দৈর্ঘ্য, ভৌত অবস্থার মধ্যে পরিবাহীর দৈর্ঘ্যটা পড়বে এটা দিয়ে লিখবো কি কোন পরিবাহীর রোধ, কোন পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ফর্মুলাটা কি আছে, ফর্মুলা আছে কি যে আর প্রপোর্শনাল টু 1/a যখন এল স্থির। বোঝা গেল। এটা দুজনকে একসঙ্গে লিখলে কি হবে, 1 নম্বরে কি বললো, 1 নম্বরে বলছে দেখো এখানটা লিখছি, 1 নম্বরে বললো আর প্রপোর্শনাল টু এল, 2 নম্বরে বললো আর প্রপোর্শনাল টু 1/a, এইখানে ছিল এ স্থির, এখানে হলো এল স্থির। এখন অতএব দিয়ে বলতে পারি আর সমান, সমান বলবো না, আর সমানুপাতিক এল বাই এ, যখন কি এল এবং এ পরিবর্তনশীল, যখন দুটো সমীকরণকে আমরা অ্যাড করি তখন এই কথাগুলি লিখতে থাকি পরিবর্তনশীল। ক্লিয়ার। পরে ডিটেলসে যাচ্ছি, এরপরে এটাকে কি করবো সমান করে, পরে ডিটেলসে যাচ্ছি। চলো এবার আসি পরিবাহিতা কাকে বলে, এখনো রোধ সম্পর্কে পরে যাবো, এই যে সব আছে পরে পরে। পরিবাহিতা কাকে বলে, এক কথাই যদি আমরা বলি সেটা একটা অন্য সংখ্যা আছে,
পরিবাহিতাকে প্রথম বলি যে আমরা দুটো ডিজিট ধরি, এক হচ্ছে কখনো সি ধরি বা কখনো এল ধরি। তাহলে সি বা এল যে কোনো একটা টাইপ, আমি ধরে নিই এল ধরেই করছি। পরিবাহিতাকে দুটো ডিজিট হয় সি বা এল। এল সমান 1/r, এল সমান 1/r, এটা হলো পরিবাহিতের সংজ্ঞা শর্টে। এল সমান 1/r। চলো যে সংজ্ঞাটা আগে দিয়ে আছে দেখে নিই। কি সংজ্ঞা দেওয়া আছে? সংজ্ঞা দেওয়া আছে যে কোনো পরিবাহীর যে কোনো পরিবাহী কত সহজে তড়িৎ পরিবহন করে তার পরিমাপ হলো পরিবাহিতা। কোনো পরিবাহী কত সহজে তড়িৎ পরিবহন করে তার পরিমাপ হলো পরিবাহিতা। আমি কি লিখবো? কোনো পরিবাহীর রোধের অন্যান্যকে, দেখো অন্যান্য মানে উল্টো, রোধের অন্যান্যকে পরিবাহিতা বলে। কোন পরিবাহীর রোধের অন্যান্যকে পরিবাহিতা বলে। তাহলে পরিবাহিতার একক কি হবে? পরিবাহিতার একক কি হবে? তাহলে রোধ বলেছি, রোধের এককটা বলা হয়নি, হয়েছে? তাহলে এক কাজ করি, রোধের এককটা নিচে করে দিচ্ছি। এটা তো রোধের সংজ্ঞা ছিল। চলো রোধের এককটা আগে করে দিই। তাহলে এখানটাই রোধের একক। রোধের একক কি হবে? রোধের একক বলছে ওহম, সিজিএস একক। সিজিএস একক হচ্ছে ওহম। আমরা ইংরেজিতে লিখবো ওহম, চিহ্ন হচ্ছে এটা। এসআই একক, এসআই একক হচ্ছে সিমেন্স, এস সিমেন্স। সিমেন্স, চিহ্ন কি? এস। হয়েছে? এবার পরিবাহিতার একক, পরিবাহিতাকে কি বললাম? পরিবাহিতাকে কি বললাম? রোধের অন্যান্য। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি এল সমান 1/r। তাহলে এল এর একক কি হবে? সিজিএস একক হচ্ছে দেখো ওহম ইনভার্স। ওহম ইনভার্স না? ওহম ইনভার্সকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, দেখো ওহম ইনভার্স, ইনভার্স মানে উল্টো, তো আমরা বলতে পারি MHO, অর্থাৎ বাংলায় যেটাকে বলি মো, মো, ওহম ইনভার্স বা মো। আর এটা কিছু করার নেই, এটা সিমেন্স ইনভার্স। ক্লিয়ার? দেখো তাহলে আমরা রোধ শিখলাম, পরিবাহিতা শিখলাম, ওহমের সূত্র শিখলাম। এবার আসছি যে রোধাঙ্ক এবং রোধাঙ্কের একক। রোধাঙ্ক কাকে বলে? তার আগে রোধাঙ্ক টার্মটা এসেছে কোথা থেকে সেটা একটু খেয়াল করি। এসেছে কোথা থেকে? খেয়াল করো, আর সমান আর এল বাই এ লিখেছিলাম। এই এল বাই এ সমানুপাতিক চিহ্নটাকে যখন সমান করব, আমরা আর সমান একটা সমানুপাতিক ধ্রুবক লিখবো এল বাই এ। এইটার নাম হচ্ছে রোধাঙ্ক। এটাকে কি বলা হয়? রোধাঙ্ক। হলো? এবারে রোধাঙ্কর সংজ্ঞা কি আছে? তাহলে ওখানে যেটা সমানুপাতি চিহ্ন দিয়ে রেখে দিয়েছিলাম, সমান করিনি, সেইটাই হচ্ছে এখানে রোধাঙ্কের সংজ্ঞা। তাহলে কি? আর সমান রো এল বাই এ, রো এল বাই সমানুপাতি চিহ্নটাকে সমান করলে আমরা একটা টার্ম নিয়ে আসবো, আর প্রপোর্শনাল টু এল বাই এ। এলটা সমান কি? পরিবাহীর দৈর্ঘ্য, এ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। একে যখন আমরা সমান চিহ্ন দেবো, একটা টার্ম আসবে বা ধ্রুবক আসবে, এই ধ্রুবকটাকে বলা হয় পরিবাহী রোধাঙ্ক। রোধাঙ্ক কাকে বলে? রোধাঙ্কের সংজ্ঞাকে আমরা দুই রকম ভাবে বলতে পারবো। প্রথম কি আছে? একটি নির্দিষ্ট উষ্ণতায় একক দূরত্ব আর একক প্রস্থচ্ছেদ। দূরত্ব বলে এল এর কথা বলছে, প্রস্থচ্ছেদ বলছে এর কথা বলছে। বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যে রাখা কোনো তড়িৎ বিশ্লেষিক পরিবাহীর রোধকে ওই পরিবাহী রোধাঙ্ক বলে। সংজ্ঞা দেখে দেখো, একটু খাটমাটা লাগছে। কি বলেছে? আরেকবার রিডিং পড়ছি, তারপরে জিনিসটাকে সহজ করছি। একটি নির্দিষ্ট উষ্ণতায় একক দূরত্ব এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যে রাখা কোন তড়িৎ বিশ্লেষিক পরিবাহী রোধকে ওই পরিবাহী রোধাঙ্ক বলে। দেখো এবার এটা লিখছি, কি বললাম? একটি নির্দিষ্ট উষ্ণতায় একক দূরত্ব, এই যে একটা পরিবাহী, একটা পরিবাহী, আবার বলছি একটা পরিবাহী, একটা পরিবাহী। তাহলে
একক দূরত্বে রাখা আছে, দেখো এই দূরত্বটার নাম দিয়েছি এল, এল দূরত্বে রাখা আছে। একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট আমি একটা ক্ষেত্রফল দেখেছি যে এখানে কোন একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদ যাকে আমরা এ ধরবো, একক এখানটায়, তাহলে নিচে একটু বোঝানোর জন্য নিচে লিখেছি, পুরোটা নাও হতে পারে। একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি তড়িৎদ্বার, এটা একটা এটা একটা, মধ্যে রাখা, এইখানে রাখা আছে, এই তড়িৎদ্বারের মিডলে রাখা আছে কি তড়িৎ বিশ্লেষিক পরিবাহী। তড়িৎ বিশ্লেষিক মানে সল্ট টাইপের কোন যে আয়নে ভাঙতে পারে, সেই জন্য বললাম একক দূরত্ব ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন তড়িৎদ্বারের দুটির মাঝে কোনো তড়িৎ বিশ্লেষক পদার্থ রাখা থাকলে ওই পরিবাহীর যে রোধ, এই যে ওই পরিবাহীর রোধকে পরিবাহীর রোধাঙ্ক বলে। বুঝা গেল? এবারে আমরা এটাকে একটু ঘুরিয়েও বলতে পারি। কিভাবে ঘুরিয়ে বলতে পারি? যে খেয়াল করে দেখো, আগে আমি একক পরে লিখবো, রোধাঙ্কের আর কি সংজ্ঞা পেতে পারি। দেখো তো, আমরা বলতে পারি রোধ সমান রোধাঙ্ক ইন্টু এল বাই এ হয় কিনা। এখন তর্কের খাতিরে যদি আমি এল সমান 1 একক লিখছি, পরে এককে যাচ্ছি, আর এ সমান 1 বর্গ একক, ক্ষেত্রফল যেহেতু এইরকম যদি হয় তাহলে কি আমরা বলতে পারি অতএব আর সমান রো হবে, হবে কিনা? আরে এল এর জায়গায় 1 বসাও, এল এর জায়গায় 1 এর জায়গায় 1, তাহলে 1 1 বসালে আর সমান রো ইন্টু 1/1, তাহলে 1 পড়ে থাকবে। তার মানে এখান থেকে বলবো আরেকটা সংজ্ঞা আমরা কি বলবো, অ্যানোদার বা অথবা দিয়ে, অথবা দিয়ে কি একটা বলতে পারি যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহী রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। বোঝা গেল? দেখো নিচে যেটা লিখেছি সেই অনুযায়ী উল্লেখ করে দিয়েছি। স্যার একক কি হবে? খেয়াল করে দেখো, রোধাঙ্ককে যদি পেতে চাই তাহলে আমি ডান দিকে এখানটা লিখছি, রোধাঙ্ককে যদি পেতে চাই কি লিখবো, যে আর সমান রো এল বাই এ। চলো, আর সমান আর ইন্টু এ বাই এল সমান তো রোধাঙ্ক হবে এ বাই এল, হলো, নিচেরটা কিন্তু এল। ক্লিয়ার? তাহলে যদি হয় এল, এবার আসছি স্যার রোধাঙ্কের একক তাহলে কি হবে, একটু খেয়াল করে দেখো, এককটা লিখছি, আগে এখানটা একটা একক লিখছি। স্যার আর এর একক হচ্ছে ওহম, লিখে দিলাম ওহম। এর একক স্যার সেমি স্কোয়ার, কারণ বর্গ, সেমি স্কোয়ার। আর এল এর একক সেমি, তাহলে একটা কাটবে কিনা, তার মানে সিজিএস একক হচ্ছে ওহম সেমি। এসআই একক হবে ওহমের উল্টো সিমেন্স, সেমির উল্টো মিটার। বোঝা গেল? এবার আসি আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা টার্মটা কিভাবে আসলো? আপেক্ষিক পরিবাহিতা, অ্যাকচুয়ালি আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে কি, যে আমরা ওই টার্মটাকে ব্যাখ্যা করতে গেলে আমার সেই আর সমান রোয়েল বাই এ আসবে, আর সমান রোয়েল বাই আসবে, সংজ্ঞা পরে যাব, আগে আমরা একটু কনসেপ্টটাই চলে যাই। আমার ফর্মুলা ছিল আর সমান রো এল বাই এ, হলো, আর সমান রো এল বাই এ। এবার বলেছে যদি আমি 1 বাই আর করি তাহলে এটাই করব 1 বাই রো, এটাই করব 1 বাই এল বাই এ, সবকে কিন্তু আমি এল বাই এ দিয়ে ভাগ, 1 দিয়ে 1 এর নিচে করেছি, সবকে কি করলাম 1 এর নিচে করলাম। এবার আসছি এই যেটা 1 বাই রো যেটা আছে, এইটা একটা টার্ম আমরা ব্যবহার করে থাকি সমান কে। এই কে কে বলা হয় কাপ্পা, কি বলা হয় কাপ্পা, কে এ পি পি এ, এই কে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। তাহলে আপেক্ষিক পরিবাহিতার টার্ম হচ্ছে কে, আপেক্ষিক পরিবাহিতার টার্ম কি কে। এবার খেয়াল করি
1/r কে আমরা লিখি, খেয়াল করে দেখো একটু আগে 1/r কোথায় আছে, 1/r এই যে 1/r মানে এল মানে পরিবাহিতা। ভালো করে খেয়াল করো, 1/r মানে এল মানে পরিবাহিতা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি পরিবাহিতাকে আমরা কি লিখি, এল অক্ষরে লিখি। তাহলে 1/r সমান এল, 1/r সমান এল। এবার ডান দিকে পড়ে আছে কে, 1/l/a, l/a হয়েছে। এবার আসছি l/a কে আমি এদিকে গুণ করলে করতে পারি যে l/a কে গুণ করতে পারি l ইন্টু l/a সমান k, এইটা হবে আমাদের ফর্মুলা দাঁড়াবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখি অ্যান্সার কি আসছে। স্যার 1 সেমি দূরে, তার মানে এল এর ভ্যালু 1 এবং 1 বর্গ সেমি প্রস্থচ্ছেদ বিশিষ্ট, তার মানে এল এর ভ্যালু 1, এর ভ্যালু 1। দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী অংশে রাখা, মানে আগের সংজ্ঞাটা, তড়িৎ বিশ্লেষিক পরিবাহিতাকে দেখো এল কে পরিবাহিতা বলে, তার মানে সহজ কথায় এল সমান 1, এ সমান 1, তাহলে কে সমান এল হবে। তাহলে এল এর কথা বলেছি বলে 1 সেমি দূরে 1 বর্গ সেমি প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তীর পরিবাহিতাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। পরিবাহিতাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। কথা বোঝা গেল? এইখানটা একটু বুঝলে সংজ্ঞা হয়ে যাবে। 1 সেমি দূরে 1 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট, 1 সেমি দূরে 1 বর্গ সেমি ক্ষেত্রফলের জায়গায় প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহীর পরিবাহিতাকে বলা হয় তার আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এখান থেকে আমি একটু লিখে করে দিই। একই লেখা আছে, আপেক্ষিক পরিবাহিতার একক কি হবে পরে যাচ্ছি। তাহলে 1 সেমি দূরে 1 বর্গ সেমি, তাহলে এখানটা হাইলাইট করছি 1 সেমি দূরে, তার মানে এল সমান 1, 1 বর্গ সেমি প্রস্থচ্ছেদ বিশিষ্ট, তার মানে এ হলো দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী অংশের পরিবাহিতা মানে এল, এইটাকে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতাকে কি বললাম, সমান কে কে কি উচ্চারণ করা হয়, কে ফর কাপ্পা। তাহলে আমরা বলতে পারি এখানে 1/ρ সমান কে, এটাই হলো আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এক কথাই বলতে পারি রোধাঙ্কের অন্যান্যক আপেক্ষিক পরিবাহিতা। এক কথায় অ্যাকুরেট সংজ্ঞা, রোধাঙ্কের অন্যান্যককে বলা হয়, তাহলে রোধাঙ্কের অন্যান্যককে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। রোধাঙ্কের অন্যান্যককে বলা হয় আপেক্ষিক পরিবাহিতা। ক্লিয়ার বোঝা গেল? চলো আপেক্ষিক পরিবাহিতার একক খেয়াল করে দেখো, এখান থেকে একক পেয়ে যাবো। কোনখান থেকে? আমি যদি বলি কে সমান এল ইন্টু l/a, এল এর একক কি ছিল স্যার, এল মানে আপনি তো একটু আগে বললেন 1/r ইন্টু l/a, তাহলে 1/r মানে নিচে নিশ্চয় 1/ওহম লিখতে, সিজিএস এর কথাই বলি। এল মানে স্যার উপরে সেমি লিখতেন আর নিচে লিখতেন সেমি স্কোয়ার, একটা সেমি কাটলো, তাহলে দেখো সবগুলো নিচে আছে, সিজিএস এ লিখবো আমরা ওহমের ইনভার্স আর সেমিরও ইনভার্স, বাংলা ইংলিশই হয়ে যাচ্ছে, ওহমের ইনভার্স এন্ড সেমির ইনভার্স। এসে কি বলবো, সিমেন্সের ইনভার্স, মিটারের ইনভার্স। ক্লিয়ার? ফর্মুলা গুলো যদি একটু আইডিয়া করে পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু সংখ্যা মানে সংজ্ঞাও সহজ হয়ে যাবে এবং তার এককও সহজ হয়ে যাবে। এবার একটা কোশ্চেন পড়ে, আপেক্ষিক পরিবাহিতা এবং কোষ ধ্রুবক। আপেক্ষিক পরিবাহিতা এবং কোষ ধ্রুবক, চলো কাকে কোনটা বলে আগে লিখে নেই। স্যার আপেক্ষিক পরিবাহিতা বলতে এর কথা বলেছে, স্যার পরিবাহিতা বলতে এল এর কথা বলেছে। আজকে একটা নতুন টার্ম শিখবে, কোষ ধ্রুবক বলতে আমাদের l/a এর কথা বলা হয়েছে। কোষ ধ্রুবক বলতে l/a এর কথা বলা হয়েছে। চলো এটা প্রমাণ করতে বলেছে যে এদের মধ্যে সম্পর্ক কি। আমি সম্পর্ক বোঝানোর জন্য একদম প্রাইমারিতে চলে যাচ্ছি। আর সমান কি পড়েছিলাম
স্যার আর সমান রো এল বাই এ হয়েছে। এবার কে এর ভ্যালুটা তুমি যদি জানো, স্যার কে মানে কিন্তু 1/রো দরকার, স্যার এল মানে কিন্তু 1/আর দরকার। তার মানে আমাকে সমীকরণটা চেঞ্জ করব, সবকে 1 করে দিই। 1/আর সমান 1/রো সমান 1/এল/এ। দেখো যখনই এটা লিখলাম তখনই নেক্সট টার্ম পেয়ে গেলাম কি, এইটা পেয়ে গেলাম এল, এইটা পেয়ে গেলাম কে, এইটা পেয়ে গেলাম 1/এল/এ। একটু কণাকণি গুণ করলাম, এখানটায় লিখছি অতএব এল ইন্টু এল/এ সমান কে। এই ফর্মুলা থেকে আমরা লিখতে পারি কে মানে আপেক্ষিক পরিবাহিতা। অতএব আপেক্ষিক পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা সমান কি আছে, এল মানে পরিবাহিতা ইন্টু কোষ ধ্রুবক। তাহলে আপেক্ষিক পরিবাহিতা সমান পরিবাহিতা ইন্টু কোষ ধ্রুবক। খেয়াল করে দেখো দুবার পরীক্ষায় আমাদের আপাতত 16 সালের পর থেকে যদি ধরি 2016 এবং 2022 কোশ্চেন পড়েছে। কোন কোশ্চেনটা কোন সালে পড়েছে সম্ভাব্য একটা করে সাল আমি উল্লেখ করে দিয়েছি। কোষ ধ্রুবকের একক, স্যার কোষ ধ্রুবক বললেন কোনটা? কোষ ধ্রুবক বললাম কি এল/এ। স্যার এল মানে তো দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে নিশ্চয়ই সিজিএস একক সেমি হবে। এ মানে স্যার ক্ষেত্রফল, সেমি স্কোয়ার হবে। তাহলে সেমি সেমি স্কোয়ারে কাটাকুটি হলে নিচে একটা সেমি পড়ে থাকবে, দ্যাট ইজ সিজিএস একক হলো সেমি ইনভার্স। স্যার এসআই কি হবে? এসআই যদি আমরা ধরি এটাকে মিটার ধরবো, এটাকে মিটার স্কোয়ার ধরবো, তাহলে যখন এই মিটার স্কোয়ার একটা মিটার কেটে গেলে মিটারটা উঠে চলে যাবে। ক্লিয়ার? যদি দেখাতে হয় তাহলে আমরা কি লিখবো যে এল/এ সমান, কালার চেঞ্জ করছি, একটা হলো কি সিজিএস এ সেমি বাই সেমি স্কোয়ার, সেমি স্কোয়ার একটা সেমি কাটলে পড়ে থাকবে 1/সেমি সমান সেমি ইনভার্স। একই রকম ভাবে এসআই হবে মিটার ইনভার্স। ক্লিয়ার? চলো নেক্সট আমাদের কোশ্চেন কি আছে, দ্রবণের লঘুতার সঙ্গে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায় কেন? ভালো করে শুনবো, লঘুতার সঙ্গে দুটো ইম্পর্টেন্ট কথা লিখেছি এখানে। দ্রবণের লঘুতার সঙ্গে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায় কেন? দেখো রিসেন্ট মানে 2024 সালে কোশ্চেনটা পড়েছিল। এখন আপেক্ষিক পরিবাহিতা লঘুতার সঙ্গে, অর্থাৎ দ্রবণকে আমরা গাঢ় থেকে লঘু করছি মানে দ্রাবক যোগ করছি, জল যোগ করছি। তাহলে দু ধরনের আমরা তড়িৎ বিশ্লেষ্য পড়লাম, কার? এক হচ্ছে তীব্র, এক হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, এক হচ্ছে মৃদু। চলো দুটোই দাগ দিয়ে দিই। এক হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, আরেক হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। রিজনটা কি বলেছে, যে যদি আমরা লঘুতা বৃদ্ধি করি, অর্থাৎ আমরা এই পরিমাণ দ্রবণ ছিল, কোন পরিমাণ? এই পরিমাণ আমার কোন একটা দ্রবণ ছিল, এই এতটা এতটা, এতে আমরা বাইরে থেকে জল যোগ করছি। কি যোগ করছি? জল। এই যে জল যোগ করলাম, এর জন্য দ্রবণটা এতটা বেড়ে গেল। এখন বলো, প্রথমে যদি আমি এই পরিমাণ অংশে চেক করতাম, যে পরিমাণ আমার, আমি শরবত নিয়েই বলছি, শরবত বোঝানোর জন্য বলছি, এটাকে আয়ন হিসাবে নাই। ধরলাম আমার শরবত প্রথমে এই পরিমাণ ছিল, এখন যে পরিমাণ চিনি দেওয়া ছিল তাতে এই ডার্ক অংশে যতটা পরিমাণ চিনি বা মিষ্টি ছিল, আরো জল যোগ করে আয়তন আমি এতটা করলাম। এখন ওই সেম, ওইটাকে 1 চামচ ধরছি, 1 টিস্পুন, 1 টিস্পুন, 1 চামচ যদি এইটা প্রথমে নিতাম, যে পরিমাণ মিষ্টি ভাবটা পেতাম, জল যোগ করার পর যদি সেম 1 চামচ আমি তুলি, সেম মিষ্টি পাবো? কখনোই পাবো না। কারণ জল যোগ করেছি মানে আমাদের হিসাবে মিষ্টি কমে গেছে। তার মানে মিষ্টি কমে গেছে মানে 1 চামচে চিনির পরিমাণ কমে গেছে। আবার রিপিট করছি, যখন আমরা একটা গাঢ় শরবত, যখন প্রথমে ঘোলা ছিল, জল দিইনি, মোটামুটি একটা শরবত রেডি করা ছিল, তখন 1 চামচ তুলে আমরা যদি চেক করি, যে পরিমাণ মিষ্টি ভাবটা পাবো, তাতে জল যোগ করে দিয়ে যদি আবার 1 চামচ তুলি, তার চেয়ে কম মিষ্টি পাবো। এই দুটো কথার মধ্যে ডিফারেন্স এটাই আসছে, প্রথমে 1 চামচে যে পরিমাণ চিনি ছিল, পরে জল যোগ করলে 1 চামচে তার চেয়ে চিনির পরিমাণ কমে গেছে। ঠিক সেম কনসেপ্ট দিয়েছি তীব্র তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে, যখন লঘুতা বৃদ্ধি করছি মানে জল যোগ করছি, তখন প্রতি একক আয়তনে, অর্থাৎ 1 চামচ যদি মনে মনে চিন্তা করি, কণার সংখ্যা, আয়নের সংখ্যা হ্রাস পাচ্ছে। আমরা এখানে কার সংখ্যা বললাম? চিনির সংখ্যা হ্রাস পাচ্ছে। তাহলে প্রথমে 1 চামচে যা থাকবে, লঘুতা বৃদ্ধি করলে আয়ন সংখ্যা হ্রাস পায়। আর আমরা জানি পরিবাহিতা আয়নের উপর নির্ভর করে, তাই আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পাবে, কারণ আয়ন সংখ্যা কমে গেছে তো পরিবাহিতা হ্রাস পাবে।
কারণ তড়িৎ পরিবহন কে করে? দ্রবণের ক্ষেত্রে আয়ন করে। মৃদুর ক্ষেত্রে কি বলেছে? দুটো ঘটনা দেখতে পাবো। এক, যে লঘুতা বৃদ্ধি করলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। স্যার বিয়োজন মাত্রা কেন বৃদ্ধি পায়? বিয়োজন মাত্রা কেন বৃদ্ধি পায়? খেয়াল করে দেখো, ধরো তুমি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছো, তুমি যতটা ফ্রিলি ভাবে ঘুরতে পারবে, কারণ কি তোমার ভয় ডর বন্ধুদের কাছে কম, আর তুমি ফ্যামিলির সঙ্গে ঘুরতে গিয়েছো, একটু হলেও তোমার ভয় বা জড়তা কাজ করবে। তার মানে মুভমেন্টের ব্যাপার, ফ্রিলি ভেঙে যাওয়ার ব্যাপার, ঘোরার ব্যাপার, কতটা সুবিধা পাচ্ছে সেটার কথা বলছো। অর্থাৎ বিয়োজন মাত্রা মানে দ্রবণ যত লঘু হবে তত যে লঘু তড়িৎ বিশ্লেষ্য যেগুলো আছে তারা একটু ফ্রিলি ভাঙতে পারে, ভাঙার সুবিধা পায়। এই জন্য বলছে দ্রবণ লঘুতা বৃদ্ধি করলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় মানে যেখানে আমার ফর্মিক অ্যাসিড নর্মালি 105টা ভাঙতো, সেখানে হয়তো 6টা বা 7টা ভাঙছে, বোঝানোর জন্য বলছি। যেখানে 5টা ভাঙতো, দ্রবণটা যত লঘু করব অর্থাৎ জল যোগ করে দেব, সেখানে 5টার জায়গায় 7টা ভাঙছে। তাহলে বলো স্যার তখন তাহলে প্রথমে 1 চামচে যতগুলো আমি H+ আর HC+- ফর্মিক অ্যাসিডের কি, ফর্মিক অ্যাসিডের H+ and HC+- 1 চামচে যা পেতাম, তাহলে যদি ভাঙছে বেশি তো পাবো, অবশ্যই বেশি থাকবে। কিন্তু সঙ্গে দেখো তুমি যখনই জল যোগ করছো তার তো আয়তনটাও বেড়ে যাচ্ছে, আয়তনও তো বাড়ছে। তাহলে তোমার আয়ন সংখ্যাও যখন বাড়ছে আয়তনও বাড়ছে। তাই তুমি আগে যেমন 1 চামচে যটা পেতে এখন মনে হচ্ছে বেশি পাবে, তেমন এখন আয়তনও বেড়ে গেছে, সেই হিসাবে তো কিছুটা মানে কম কম উঠবে। তখন 1 চামচে যটা উঠছিল এখন যদি জল যোগ করে দাও 1 চামচে উঠার চান্সও কমে যাচ্ছে, কারণ আয়তন বেড়ে গেছে। আবার বলছে আয়ন ভাঙছে মানে একটু বেশি উঠছে। তার মানে দুটো ঝামেলা আছে। এক হচ্ছে আগে 1 চামচে যা উঠতো এখন 1 চামচে জল সমেত তাই উঠবে, আয়ন সংখ্যা বেড়েছে মনে হতে পারে বেশি, কিন্তু আয়তনটাও বেড়ে গেছে। তাহলে আগে 1 চামচ এইখান থেকে তুললে এখন তোমাকে এইখান থেকে তুলতে হচ্ছে। তাই দুটো মিলে একটা ব্যালেন্স রক্ষা করেছে। দিয়ে দেখা গেছে যে আয়ন সংখ্যা বৃদ্ধির প্রভাব, এই লাইনটি একদম ঝাড়া মনে রাখবো, পরীক্ষায় পড়লে এই লাইনটি না লিখলে নাম্বার দেওয়া হবে না। আয়ন সংখ্যা বৃদ্ধির প্রভাব বিয়োজন মাত্রা বৃদ্ধির প্রভাব অপেক্ষা বেশি হয়। তার মানে ভাঙার হারের তুলনা বলছে কি আয়ন সংখ্যা বৃদ্ধির প্রভাব বিয়োজন মাত্রা বৃদ্ধির প্রভাব অপেক্ষা বেশি হয়, ফলে আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। হয়েছে? তার মানে আয়ন সংখ্যা যতটা বাড়ছে বিয়োজন মাত্রা বৃদ্ধির হার অপেক্ষা বেশি হয়। আয়ন সংখ্যা বৃদ্ধির প্রভাব বিয়োজন মাত্রা বৃদ্ধির প্রভাব অপেক্ষা বেশি হয়। চলো আজকে আমাদের এখান পর্যন্ত থাক। পরের ক্লাসে আমরা কি পড়াবো? পরের ক্লাসে আমরা মোলার পরিবাহিতা পড়াবো, পরের ক্লাসে আমরা তুল্যাঙ্ক পরিবাহিতা পড়াবো। তারপরে এই যে যতটা পড়ালাম তার আমরা কিছু কোশ্চেন করাবো যেগুলো এক্সামে পড়েছে। তাহলে মোলার পরিবাহিতা তুল্যাঙ্ক পরিবাহিতা পড়াবো, তার সঙ্গে সঙ্গে আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো নেক্সট ক্লাসে। তাও আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি আজকে যে ক্লাসগুলো হলো, আজকে যে পোর্শনটা পড়ালাম সে পোর্শনের সাপেক্ষে একটু খেয়াল করে দেখো। আমরা তড়িৎ পরিবাহিতা, কঠিন পরিবাহী এটা, তীব্র তড়িৎ বিশ্লেষ্য, মৃত তড়িৎ বিশ্লেষ্য। এবার ওহমের সূত্র পরিবাহী রোধের সংখ্যা, রোধের উপর কিভাবে নির্ভর করছে, সঙ্গে সঙ্গে পরিবাহিতার একক এবং পরিবাহিতার একক, আপেক্ষিক পরিবাহিতার একক, এই সমস্ত কিছু আজকে আমরা কভার করছি। রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্কের একক এবং আপেক্ষিক পরিবাহিতা। তাহলে এই পোর্শন থেকে আমি তোমাদের একটা কথা বলতে পারি এবং যেগুলো এক্সামে পড়েছে সেটাও দেখিয়ে দিয়েছি। এখান থেকে তোমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে যতগুলো টার্ম পড়লাম, আর পড়লাম, এল পড়লাম, কে পড়লাম, রো পড়লাম, এল পড়েছি, এ পড়েছি, ভি, আই, এই প্রত্যেকটা টার্ম সম্পর্কে আইডিয়া থাকতে হবে উইথ একক সমেত। কার একক কোনটি কাকে বলে, এর একক কোনটি কাকে বলে, এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশন। ভি সমান আইআর, আর সমান রো এল বাই, আর সমান কি, আর সমান রো এল বাই এ। এইভাবে মনে রাখবো কে সমান এল ইন্টু এল বাই এ। এই প্রত্যেকটা রিলেশন যদি ঠিকঠাক করে একক সমেত মনে রাখতে পারো তাহলে এইখানের কোনো প্রবলেম তোমাদের সমস্যা হবে না। আমি নেক্সট ক্লাসে মোলার পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা কার উপর নির্ভর করে বলার পর আমি
এই প্রবলেমগুলোর এই যে এই ফর্মুলাগুলোর উপরে আমি কিছু ম্যাথ করাবো, যেগুলো এক্সামে বারবার এসেছে ইম্পর্টেন্ট ম্যাথ। এই সমস্ত ম্যাথগুলো করলে আর থিওরিগুলো পড়লে আমি তোমাদেরকে বলছি 100% কোশ্চেন এইচএসএ কমন পাবে। এই যা থিওরি করাচ্ছি, কিছু কিছু কোশ্চেন আমি কোশ্চেন বলবো, অ্যান্সার আর অতটা লিখবো না, বুঝিয়ে দেবো, কারণ বইয়ে আছে অ্যান্সার টোকাটা বড় কষ্ট। তাই সেগুলো পড়বো, একটু অক্ষরে অক্ষরে পালন করে চলো, 100% কমন পাবে, কমন সেম কোশ্চেন, তবে মেনে চলতে হবে। কয়েকটা পড়লাম না দিয়ে বলবে স্যার কমন পাচ্ছি না, সেটা বললে চলবে না। না হলে একদম একদম গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা কোশ্চেন এইচএসএ কমন পাবেই। চলো আজকে এই পর্যন্ত, আমরা পরের ক্লাসে মোলার পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা সেখান পর্যন্ত পড়বো। এখান পর্যন্ত রইল, ঠিক আছে? ভালোভাবে পড়াশোনা করো, পড়াগুলো দেখো, ডাউট থাকলে কোন জায়গাটা ডাউট আছে লিখে দেবে, আমি রিপিট করব, নালে দেখা হবে নেক্সট ক্লাসে।